হে বন্ধুরা, আজ আমার হাতে আছে এমন একটা স্মার্টফোন যেটা কিনা বের হওয়ার পর প্রথম বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এবং এটাকে নিয়ে গত কয়েকদিন ধরে অনলাইনে চরম হাইপো তৈরি হয়েছে। আমরা কথা বলছি ওপোর একদম নতুন ধামাকা Oppo A6s Pro ফোনটাকে নিয়ে। এটা 8GB 256GB শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার দাম রাখা হয়েছে 39,999 টাকা। এই ফোনটাতে এমন কিছু আছে যা আমাদের অবাক করেছে, আবার এমন কিছু আছে যা আপনাদের হয়তো ভাবিয়ে তুলবে। এর 7000 মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি, 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং আর আইফোনের মতো লুক, সব মিলিয়ে কি এই ফোনটি 40,000 টাকার বাজেটে বাজারের সেরা ফোন হতে পারবে? আজকের ভিডিওতে আমরা এর হাড়ির খবর বের করে দেখাবো, কারণ আমি চাই না আপনার কষ্টার্জিত টাকাগুলো ভুল জায়গায় যাক। সেই জন্য স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। Oppo A6s Pro এর পেছনে তাকালে মনে হবে যেন এক টুকরা কুয়াশাচ্ছন্ন পাহাড় আপনার হাতে। এর নেচার ইন্সপায়ার্ড ডিজাইন এবং ম্যাট ফিনিশ ফোনটিকে যেমন সুন্দর করেছে, তেমনি হাতে ধরার গ্রিপটাও দিয়েছে বেশ সলিড। তাছাড়া এর লুমিনা ব্লু এবং এক্লিপস ব্ল্যাক দুটো কালারই বেশ চমৎকার লেগেছে। এর পোর্সার বাটনের কথা বলতে গেলে 3.5mm জ্যাক ও আয়ার ব্লাস্টার বাদে সবকিছুই পাবেন। আবার এখানে একটি সিম কার্ড ও একটি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। তবে তো এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো IP68 ও IP69 কে রেটিং, অর্থাৎ এটি ধুলোবালি বা জলরোধী, এমনকি গরম জলের ঝাপটা তো এটা কিছুই হবে না। আবার একই সাথে মিলিটারি STD 810 কমপ্লায়েন্ট সার্টিফিকেশনও আছে। যদিও ব্যাটারি 7000 মিলিঅ্যাম্পিয়ার, কিন্তু সে তুলনায় ফোনটি খুব বেশি মোটা বা ভারী মনে হয় না। তাই বলতে হয় Oppo এখানে ওজনের ভারসাম্যটা দারুণভাবে সামলেছে। আর ডিসপ্লে হিসেবে এটাতে দিয়েছে ফুল HD প্লাস রেজুলেশনের 6.57 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর কালারগুলো বেশ পাঞ্চি এবং ব্রাইট। আবার 1400 নিটস পিক ব্রাইটনেস থাকায় কড়া রোদও স্ক্রিন দেখতে তেমন একটা সমস্যা হয়নি। আর দুই পাশের বেজেল ও চিন বেজেলের কথা বললে খুবই সিমেট্রিক্যাল দেখতে পেয়েছি। তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তুলনামূলকভাবে একটু নিচে দেখতে পেয়েছি, যা হয়তো খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগবে। তবে এটা যথেষ্ট ফাস্ট এবং একুরেট ভাবে কাজ করতে দেখলাম। আর পুরো ডিসপ্লেটাকে প্রোটেক্ট করছে HGC DT Star D+ গ্লাস। জানি না এটা কতটা শক্তপোক্ত, তবে রিকমেন্ড থাকবে একটি উন্নত মানের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার। আবার এটাতে ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট আছে, ফলে আপনি নেটফ্লিক্স ও OTT প্ল্যাটফর্মের ভিডিওগুলো ফুল HD কোয়ালিটিতে এবং ইউটিউবে 2K তে 60fps কন্টেন্ট দেখতে পারবেন। কিন্তু এতে HDR এর সুবিধাটা পাচ্ছি না, যা বাজেট অনুযায়ী আমরা স্বাভাবিকভাবে আশা রাখি। তবে সত্যি বলতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং এবং অ্যানিমেশন ছিল মাখনের মতো মসৃণ। তো বন্ধুরা, এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। দেন পারফরম্যান্সের জন্য এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G100 Max SoC, যেটা 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি 4G চিপসেট। এই জায়গাটাতে এসে আমার একটা কমপ্লেন থেকেই যায়, ভাই বাজার 40,000 টাকা, কিন্তু সেই 18-20 হাজার টাকার ফোনের এন্ট্রি লেভেলের চিপসেটটা এখানে দেখতে পাওয়াটা কোনোভাবে যুক্তিসম্মত না। যদি সামনে যায় তাহলে এর অন্তত স্কোর পাচ্ছি 6,11,000-এর মতো। আর জিপিইউ হিসেবে পাচ্ছি Mali G57 MC2, যা দিয়ে ফেসবুক, ইউটিউব, মাল্টিটাস্কিং সহ দৈনন্দিন কাজ একদম স্মুথলি ভাবে করা যায়। আর যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলেন তারা স্মুথ সেটিংসে মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। সেক্ষেত্রে এই ফুটবল, ফ্রি ফায়ার, পাবজি এসব গেমগুলো 60fps খেলতে পারবেন। তবে এটা কোনো ডেডিকেটেড গেমিং ফোন নয়। আবার এটাতে BC কুলিং সিস্টেম থাকায় তেমন একটা গরম হতে দেখিনি। সহজ কথায় আপনি যদি হেভি গেমার অন বা জেনসিন ইম্প্যাক্টের মতো গেম খেলতে চান, তবে এই প্রসেসরটি আপনাকে কিছুটা হতাশ করতে পারে। আর এটাতে সফটওয়্যার হিসেবে আছে Android 15 এবং ColorOS 15, যা অনেক ফিচার রিচ এবং অপটিমাইজড। আবার খুবই ক্লিন ও ব্লোটওয়্যারও তেমন একটা নেই। এক কথায় 120 হার্জের রিফ্রেশ রেটের সাথে এর UI কম্বিনেশন মিলে আপনাকে সুপার স্মুথ একটা পারফরমেন্স দেবে। তবে এর আপডেটের ব্যাপারটা শিওর করতে না পারলেও খুশির খবর হলো যে এটাতে নাকি 6 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন দিয়েছি, মানে টানা 6 বছর পর্যন্ত ফোনটা নতুনের মতো পারফরমেন্স দিতে থাকবে। র্যামের টাইপ LPDDR4X, তবে ভালো লাগবে না এর UFS 2.2 স্টোরেজ টাইপটা, যাও কিনা 40,000 টাকা বাজেট অনুযায়ী ন্যূনতম 3.1 দেওয়া উচিত ছিল। তো বন্ধুরা, পারফরমেন্সের কোন জায়গাটা আপনার কাছে ভালো আর কোন জায়গাটা খারাপ লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। সেলফি ক্যামেরায় Oppo একটা বড় চমক দিয়েছি। এটা রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং সেলফিতে 50 মেগাপিক্সেলের অটো জুম সেলফি ক্যামেরা রয়েছে। এর মেইন ক্যামেরার দিনের আলোতে ছবিগুলো ছিল সোশ্যাল মিডিয়া রেডি, সেখানে ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ বেশ ভালো ছিল। এক কথায় বাজেট অনুযায়ী খুবই ভালো ছবি পাবেন এর মেইন ক্যামেরা থেকে। আবার যারা ব্লগ করেন বা গ্রুপ সেলফি তুলেন তাদের জন্য এটি বাংলাদেশের প্রথম এমন কোন প্রযুক্তি যা অটোমেটিক 1x জুম থেকে 0.6x জুম অ্যাডজাস্ট করতে পারে। এক কথায় সেলফিতে আইফোনের মতো আল্ট্রা ওয়াইড ভাইবটা দিয়েছে, কিন্তু উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলের 60fps ভিডিও রেকর্ড করা যায়। আমি বলবো ক্যামেরার দিক থেকে
থেকে Oppoর এই ডিভাইসটি বেশ হতাশাজনক, যেখানে OIS এবং 4K রেকর্ডিং এ বাজেটের স্ট্যান্ডার্ড, সেখানে মাত্র একটি সেন্সর এবং 1080 পিক্সেল রেজলিউশন ফোনটির ভ্যালু কমিয়ে দিয়েছি। তবে আশা করি ভালো লাগবে এর ক্যামেরাতে বিল্ট ইন কিছু AI ফিচার্স নিয়ে, যা দিয়ে ছবি এডিট করে ছবির আউটপুটকে আরো একটু বেটার করতে পারবেন। এখন কথা বলবো সবচেয়ে বড় শক্তিশালী দিকটা নিয়ে। এটাতে আমরা পাচ্ছি 7000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় ব্যাটারি, যা একবার চার্জ দিলে আপনি অনায়াসে 2 দিন থেকে 3 দিন পর্যন্ত পার করে দিতে পারবেন, যদি কিনা একটু হিসাব করে ইউজ করেন আর কি। তবে আমরা টানা ইউজে অর্থাৎ SOT পেয়েছি প্রায় 10 ঘন্টার মতো। আবার ফোনটিকে চার্জ করার জন্য সাথে থাকছে 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং। সাধারণত এত বড় ব্যাটারি চার্জ হতে অনেক সময় লাগে, কিন্তু Oppoর এই চার্জার দিয়ে দ্রুতই চার্জ হয়ে যায়। আবার এটাতে একই সাথে রিভার্স চার্জিং এর সুবিধাও আছে। তার উপর আবার Oppo দাবি করছে এর ব্যাটারি 5 বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে, যা লং টার্ম ইউজারদের জন্য একদম পারফেক্ট। চলুন এবার সংক্ষেপে দেখে নিই দাম অনুযায়ী কোন দিকগুলো ভালো আর কোন দিকগুলো মন্দ। ভালো দিক হলো এর দানবীয় 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও 80 ওয়াটের ফাস্ট চার্জিং, প্রিমিয়াম ডিজাইন ও অসাধারণ IP69K বিল্ড কোয়ালিটি, আবার দুর্দান্ত অটো জুম সেলফি ক্যামেরা আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সবচেয়ে ভালো দিক হলো এর কিছু সার্টিফিকেশন। এখন মন্দ দিক হলো এই বাজেটে চিপসেটটি হেভি গেমারদের জন্য নয়, আবার 5G সাপোর্ট নেই, এটি কেবল একটি 4G ফোন, আবার পেছনে একটি মাত্র লেন্স এবং ভিডিও কোয়ালিটি মাত্র 1080 পিক্সেল। তাহলে শেষ কথা কি, 40,000 টাকায় Oppo A6s Pro কি কেনা উচিত? তাহলে মাই ওপিনিয়ন থাকবে, আপনি যদি এমন একজন মানুষ হন যার কাছে ফোনের লুক, ব্যাটারি ব্যাকআপ আর লং টার্ম পর্যন্ত ব্যবহার করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তবে চোখ বন্ধ করে এই ফোনটি আপনার জন্য। বিশেষ করে যারা সারাদিন বাইরে থাকেন বা ভিডিও কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য এটি দারুণ। কিন্তু আপনি যদি এমন একজন হার্ডকোর গেমার হন এবং 5G নেটওয়ার্ক আপনার জন্য মাস্ট হয়, তবে এ বাজেটে বাজারও আরো অন্য বিকল্প কিছু দেখতে পারেন, বরং আপনার জন্য সেগুলি ভালো হবে। তো বন্ধুরা, আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন বা গ্যাজেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।